প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। ধন্যবাদ আপনাকে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, বিএনপি ভোটে এলে জোটে লড়বে আওয়ামী লীগ। জঙ্গিবাদে অস্ত্র অর্থ উৎসাহ কারা দিচ্ছে খতিয়ে দেখতে হবে, ইউজিসির স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, মুফতি হান্নানের ফাঁসি কবে। মানব জমিন, তিস্তা না হলে অন্য চুক্তি অর্থহীন। আমাদের সময়, ব্যাংক খাতে কমছে আমানত প্রবৃদ্ধি। সকালের খবর, রামপাল ছেড়ে নিরাপদ বাসস্থান খুঁজছে মানুষ। জয় দিন, সিলেটে ওবায়দুল কাদের আওয়ামী লীগে কাউয়া ঢুকেছে। মানব কণ্ঠ, এখনই নির্বাচনী প্রচারণার কথা ভাবছে না বিএনপি। দৈনিক দিনকাল, ধস নেমেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ভোরের কাগজ, ভোগান্তির নাম উড়াল সড়ক। মগবাজার মৌচাক ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে 5 বছর, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, নিরাপত্তা বেষ্টনী নেই, আছে অব্যবস্থাপনা। দৈনিক সংগ্রাম, ঘোষণা হতে পারে সেপ্টেম্বরে, গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু। দৈনিক করতোয়া, বরেন্দ্র অঞ্চলে অবিশ্বাস্য হারে কমছে ভূগর্ভস্থ পানির স্তর, পানি সংকটপূর্ণ অঞ্চলের তালিকায় ঝিলিম ইউনিয়ন। দ্য ইন্ডিপেন্ডেন্ট, গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলস সিনিয়র পোস্ট ফর টিচার্স সুন। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম, আমরা নিশ্চয়ই আলোচনায় যাব আজকের দৈনিক পত্রিকার যে শিরোনামগুলো আমাদের সামনে রয়েছে। তার আগে আমরা জানি যে আমরা যে মুহূর্তে দর্শকদের সামনে বসে আলোচনা করছি, ঠিক সেই মুহূর্তে ব্রিটেনের পার্লামেন্টের একটি হামলার ঘটনা ঘটেছে তার কিছুক্ষণ আগে, এবং সেই হামলার সময় একজন নারী সহ 2 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন অনেকে। এবং তবে খবরে আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী সহ এমপিরা নিরাপদে রয়েছেন, এবং যতটুকু খবর পাওয়া গেছে ছুরি নিয়ে একজন হামলাকারী হামলা চালায়, এবং যে নারীর মৃত্যু হয়েছে বলা হচ্ছে তিনি একটি গাড়ির ধাক্কায় নিহত হন। খুব মজার ব্যাপার হলো যে আমরা যে সংবাদপত্র নিয়ে আলোচনা করি তাতে খবরটা এখনো ওঠেনি, আর এই 24 ঘন্টা অনবরত তথ্য প্রবাহের যুগেই এটা আমাদের সম্ভব যে এটা আমরা আলোচনা করছি। আপনার এখানে বসার একটু আগে আমি আমার সেলফোনেই বিবিসিটা পড়ছিলাম, এখনো সব খবর এসে পৌঁছেনি, কিছুক্ষণ আগের ঘটনা। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো যে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের মতন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে একটি সেতুর উপরে এই ঘটনা। তারা ওখানে স্কটল্যান্ড ইয়ার্ড ইতিমধ্যেই এটিকে টেরর হামলা বলে, সন্ত্রাসী হামলা বলে চিহ্নিত করেছে, তবে সব তথ্য তাদের কাছে আসেনি। হামলার প্রকৃতিটা বুঝতেও আমাদের একটু অসুবিধা হচ্ছিল যে কি গোলাগুলি হলো, কি বোমাবাজি হলো, কি তেমন কোনো কিছু নয়। তবে একটি গাড়ি আপনার 5 জনকে চাপা দেয়, এবং ওই সময় পার্লামেন্ট অধিবেশন না চললেও একটি গুরুত্বপূর্ণ কমিটির বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী মে। আর সামনে যে একজন মহিলা মারা গেছেন তিনিও কিন্তু গাড়ির চাপা পড়েই মারা গেছেন। আর হামলাকারীদের মধ্যে কেউ একজন ছুরিকাঘাত করেছে পুলিশ অফিসারকে, সেই পুলিশ অফিসারও মারা গেছেন, এই 2 জন। ব্রিটেনে কিন্তু এই রকম খুব পার্লামেন্টের কাছে খুব বড় ঘটনা এ যাবৎ আমরা জানি না। ইউরোপের বিভিন্ন দেশে, আপনার ব্রাসেলসে, প্যারিসে, তো বিভিন্ন দেশে বড় বড় সন্ত্রাসী হামলা হয়েছে। ব্রিটেনে এইরকম হামলা না হলেও ব্রিটেনের একটা ব্যাপার হচ্ছে, ব্রিটেনে আপনার কিন্তু মেট্রোতেও এর আগে ঘটনা ঘটেছে, খুব বড় না হলেও। কিন্তু ব্রিটেনে একটা ব্যাপার যে পৃথিবীর নানা দেশের মানুষ সেখানে থাকে, এবং সেখান থেকে বেশ কিছু লোক যারা অন্য দেশের বংশোদ্ভূত হয়েও ব্রিটিশ নাগরিক, তারা খুব তরুণ, এমনকি কিশোর বয়সের লোকও সেখান থেকে আপনার টেররিস্ট আন্দোলনে সিরিয়াতে গেছে, অন্যান্য দেশে গেছে, এরকম ঘটনা। তো এই ঘটনাটি আমাদেরকে অন্তত এটি বলছে যে আপাতত বেশ কিছুদিনের জন্য পৃথিবীতে এই ব্যাপারে কোনো নিশ্চয়তা, একটা অস্থিরতা এটা চলতেই থাকবে।
কোন দেশে কখন কি ঘটবে এটা বলা মুশকিল। এই মুহূর্তে আমরা জানি যে মসুলের পতন ঘটতে যাচ্ছে, তার মানে ইসলামিক স্টেট বলে যে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীটি যারা সিরিয়া এবং ইরাকের বেশ কিছু এলাকা দখল করে রীতিমতো একটা খিলাফত বলে ঘোষণা করেছিল, তথাকথিত খিলাফত, অর্থাৎ একটা রাষ্ট্রের ধরনের কাঠামো যারা তৈরি করতে পেরেছিল, সেটিও এখন ভেঙে পড়ছে। কিন্তু এই টেররিস্ট আন্দোলন, এটার জন্য কোনো রাষ্ট্র লাগে না বা কোনো সেনাবাহিনী লাগে না, এটা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, অস্ত্র ব্যবহার করে তারা কাজ চালাচ্ছে। আমাদের দেশে অতি সম্প্রতি আমরা আবার আপনার গুলশান হামলার পরে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টার ফলে কিছুটা তারা দমিত হয়েছিল, কিন্তু তারাও যে নানাভাবে রিক্রুট করছে এবং প্রস্তুতি নানা রকম ভেতরে আছে তা আমরা জানি। এই সব কিছু মিলেই একটা বিষয় যে টেরোরিজমের বিরুদ্ধে অ্যালার্টনেসটা অতি মাত্রায় উঁচু থাকতে হবে। আমরা অবশ্য কিছুক্ষণ আগে দেখতে পেলাম কয়েকটি সংবাদপত্রেও ওই ঘটনার শিরোনাম এসেছে, কিছু অনলাইন সংবাদপত্রেও যেমন এসেছে। আমরা বাংলাদেশের সংবাদ শিরোনামগুলোর মধ্যে একটি শিরোনাম অভিন্নভাবে রয়েছে, সেটি হচ্ছে মুফতি হান্নান, যাকে ফাঁসির রায় চূড়ান্ত করা হয়েছে, যা রিভিউ আবেদন খারিজ করে দিয়ে সিলেটে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলা মামলায় এবং তার আরও সহযোগীরও মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। তো আজ যেটি সংবাদ শিরোনাম সেটি হচ্ছে যে মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন এবং আইজি প্রিজন্স বলেছেন যে এছাড়া কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরে প্রস্তুত। একটা কথা বোধহয় বলা দরকার যে মুফতি হান্নান হচ্ছে বাংলাদেশে এই ধারার সন্ত্রাসী আন্দোলনের প্রথম দিকের নেতা এই অর্থে যে আপনার 90 দশকের আগে আফগানিস্তানে যারা গিয়েছিল তালেবানদের সঙ্গে যুদ্ধ করতে এবং ওখানে ট্রেনিং নিয়েছিল, সে কিন্তু সেই ব্যাচের লোক। তখন বলা হয় যে 12 জন লোক ওখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছিল। তারপরে তো আপনার এখানে জেএমবি বা নব্য জেএমবি ইত্যাদি আরো হিজবুত তাহরির, তারা আরো সংগঠন তৈরি হয়েছে এবং তারা নিষিদ্ধ হয়েছে ইত্যাদি। মুফতি হান্নান একাধিক মামলায় জড়িত। বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় শেখ হাসিনাকে হত্যার জন্য অনেক বড় আকারের বিস্ফোরক গোপালগঞ্জে স্থাপন করা, ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা, রমনা বটমূলে সিপিবির সভায় বোমা নিক্ষেপ, আর যে তার একাধিক মামলায় কিন্তু ফাঁসির আদেশ হয়েছে। এবং এটি হচ্ছে আপনার সাবেক ব্রিটিশ হাই কমিশনারকে হত্যা চেষ্টা মামলার ইয়েতে, সেটি হাইকোর্টের ডেথ রেফারেন্সে হয়েও তারপরে সবগুলো ধাপই পার হয়েছে। সর্বশেষ হচ্ছে আমরা সাধারণত দেখেছি যে এই ধরনের অপরাধীরা যারা সন্ত্রাসী এবং তারা খুব মার্সিপিলিশন কমই করেন। তো এটি আমরা দেখছি যে এটি রাষ্ট্রপতির উপর নির্ভর করে, মার্সি হবে কি হবে না সেটা নিয়ে আমরা কোনো আলোচনা করতে চাই না, সম্ভাবনা কম। তাহলে কারা বিধিতে যা আছে আমি এখন একেবারে পুঙ্খানুপুঙ্খ বলতে পারবো না, তবে সম্ভবত দিন 7 মধ্যে ঘটনাটা ঘটে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাষণের উদ্ধৃতি দিয়েও সংবাদ শিরোনাম রয়েছে। তিনি সেখানে বলেছেন যে জঙ্গিবাদে অস্ত্র অর্থ উৎসাহ কারা দিচ্ছে এটি খতিয়ে দেখতে হবে। সেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধানমন্ত্রী স্বর্ণপদক অনুষ্ঠান ছিল, সেখানে তিনি ভাষণে এই কথা বলেছেন এবং তিনি তরুণদেরকে আহ্বান জানিয়েছেন যে জঙ্গিবাদ মাদকের মতো পথ ছেড়ে বিজ্ঞান চর্চায় প্রধানমন্ত্রী সঠিকভাবেই সম্প্রতি যে কোনো অনুষ্ঠানে অন্যান্য বক্তব্যের মধ্যেও এটি বলতে ছাড়ছেন না যে এই সন্ত্রাসী তৎপরতা এটি রুখে দাঁড়ানোর জন্য পুরো জাতিকে নানাভাবেই সতর্ক থাকতে হবে, চেষ্টা করতে হবে। তিনি বলেছেন বিশেষ করে তরুণরা, শিশু কিশোররা তারা যাতে এদিকে ঝুঁকে না পড়ে তার জন্য তিনি পরিবারকে সতর্ক করছেন, সবকিছুকেই সতর্ক করছেন। এই অনুষ্ঠানটি কিন্তু তিনি আরও একটা ভালো কথা বলেছেন যে বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার দিকে যাতে আমাদের তরুণদেরকে উৎসাহিত করা হয়। এবং আমরা এই আহ্বান এবং এই ধরনের উদ্যোগের কথা আমরা বিভিন্ন পর্যায় থেকে দেখছি। আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে, একজন এই সমাজের এই সামাজিক দিকগুলোর একজন পর্যবেক্ষক হিসেবে আপনি বলছিলেন গুলশান হামলার পর থেকে একটা বড় ধরনের পরিবর্তন, এই বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসা।
তো ইতিবাচক পরিবর্তনের দিকে যাওয়া আপনি কতখানি দেখছেন, যেটি বেশি বলা হয় যে সামাজিক সাংস্কৃতিক একটি পরিবর্তন বা অগ্রগতির চর্চার মধ্য দিয়ে এই পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেষ্টা যথেষ্ট, হ্যাঁ, এবং তারা কিন্তু তাদের গোয়েন্দা তৎপরতা বা বিভিন্ন আস্তানা খুঁজে বের করা এবং প্রিএমটিভ স্ট্রাইক করা, মানে আগে থেকেই কোনো কিছু বন্ধ করা, পরে জানা যায় যে তারা প্রস্তুতি নিচ্ছিল কোথাও কোনো হামলার, এই ব্যাপারে অগ্রগতি ঘটেছে। কিন্তু সার্বিকভাবে এটা তো একটা মতাদর্শগত ব্যাপারও, এটা তো আমাদের সামাজিক সাংস্কৃতিক শিক্ষা, সেই জায়গায় কিন্তু আপনার শিক্ষায়, এবং আমরা যেখানে বলি যে ছাত্রদেরকে শিক্ষার মধ্যে সংস্কৃতি মনস্ক করে তোলা, খেলাধুলায় উৎসাহিত করে তোলা, এই জায়গাগুলোতে আমরা এখনো খুব বেশি অগ্রসর হইনি। এই ধারণাগুলো এখনো অস্পষ্ট আছে, তবে ইচ্ছা আছে এবং প্রয়োজন, এটা আমরা সবাই বলছি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনার শিক্ষা সংশ্লিষ্ট লোকেরা, শিক্ষাবিদরা স্কুলে বলা হচ্ছে, কিন্তু এই ব্যাপারে পরিষ্কার ধারণা এখনো তৈরি হয়নি। আর যেটাকে বলা যায় যে কাউন্টার টেররিজমের একটা জাতীয় নীতি, যে বিষয়ে কি কখন কি করা দরকার, কোন শ্রেণীর লোকের কি করা দরকার, এই বিষয়ে সকলের মধ্যে একটা সচেতনতা তৈরি করা, সেই ধরনের একটা নীতিগত কাঠামো কিন্তু তৈরি করা হয়নি। এইটি করার জন্য বিভিন্ন ধরনের বিশেষজ্ঞদের একত্র করে কাজ করা দরকার। সংবাদ শিরোনাম রয়েছে, গাইবান্ধা 1 আসনের উপনির্বাচন হয়েছে, মঞ্জুরুল ইসলাম লিটন যিনি নিহত হওয়ার পরে আসন, সেই জায়গায় আমরা দেখছি যে জাতীয় পার্টির প্রতিনিধির সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর বেশ একটা মানে প্রতিযোগিতাই হচ্ছে, এবং শেষ পর্যন্ত আমরা এখানে ফল দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের প্রার্থী বিজয় হয়েছে গোলাম মোস্তফা। তিনি কিন্তু আমি প্রথম দিকে দেখছিলাম যে আপনার প্রায় 90টার মতন জায়গাতে কিন্তু এক পর্যায়ে এগিয়েও ছিল জাতীয় পার্টি। পরে আমি দেখছি যে আমরা খুব স্বাভাবিকভাবেই বর্তমানে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, ওটা কিন্তু আপনার উত্তরবঙ্গের বৃহত্তর রংপুরের মধ্যেই পড়ে, যেখানে এরশাদের এবং জাতীয় পার্টির ভালো প্রভাব ছিল। তারপরেও খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল যে না, এখানে তো আপনার লিটনেরও যে প্রভাব ছিল আওয়ামী লীগের, হ্যাঁ, আওয়ামী লীগের প্রার্থী জয় হওয়াটা অস্বাভাবিক, এটাই স্বাভাবিক ধরে নেওয়া যায়। তবুও একটু আগ্রহ সৃষ্টি করেছিল যে জাতীয় পার্টির প্রার্থী ভালোই ফাইট দিয়েছে। এর বাইরে আমরা দেখেছি জাতীয় পার্টির একজন সাবেক এমপি যিনি প্রার্থী হতে চেয়েছিলেন বলে শোনা যায়, যাকে লিটন হত্যার অভিযুক্ত হিসেবে আটক করা হয়। তবে তখনই কিন্তু এরশাদ সাহেব এই শামীমের নাম বলেছিলেন যে আমরা তাকে প্রার্থী ঠিক করে রেখেছি। আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে, আমরা যেটি দেখলাম ভোরের কাগজে, ভোগান্তির নাম উড়াল সড়ক, রাজধানীর অবস্থা নিয়ে শিরোনামটি করা হয়েছে। এবং দীর্ঘদিন ধরে উড়াল সড়কগুলোর নির্মাণ কাজ চলছে, এর মধ্যে কিছু দুর্ঘটনার খবর রয়েছে, নির্মাণ কাজ থেকেও দুর্ঘটনা ঘটে মানুষের মৃত্যুর খবর সেগুলোই বলা হয়েছে। গার্ডার পরে মারা গেল আপনার মালিবাগের ওই জায়গাটাতে। এই জায়গাটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, এবং আমাদের পত্রিকায় এই সপ্তাহে আমরা একটা ডিটেইল কতগুলো দিক তুলে ধরেছি। সেটার থেকে আমার যেটা মনে হচ্ছে যে এই যে ঠিকাদাররা এই কাজগুলো করছেন তারা কিন্তু খুব খোলাখুলি আইন নিয়ম কানুন মানছেন না। সেটি হচ্ছে যে বড় কনস্ট্রাকশন শহরে এটা যে জায়গা করে ওই গার্ডার পরে মারা যাওয়াতে যে আপনার একজন ট্রাক ড্রাইভার সে দেখতে গিয়ে মারা গিয়েছিল, এখানে কিন্তু দেখুন এটা প্রমাণ হয় যে কেন জায়গাটা ঘিরে দেওয়া হবে না। এই দায়টা কে নিবে? যে একজন অনলুকার সে গিয়ে মারা গেল, এই দায়টা কে নিবে? তারপরে আপনার নিচের রাস্তা যে বিকল্প হিসেবে মানুষের চলাচলের জন্য যথাসম্ভব ঠিক রাখা দরকার, অর্থাৎ মানুষের কষ্ট কম হয় এইভাবে আপনার কনস্ট্রাকশন কাজটা করা দরকার। আর সময় তো অনেক বাড়ছে এবং ব্যয় বাড়ছেই, সেটি আমি জানি না কেউ নিয়ন্ত্রণ করতে সক্ষম কিনা বা তার উপরে কতটুকু নজরদারি আছে। তো সবচেয়ে বড় ব্যাপার হলো যে তারা সাধারণ নিয়মগুলো মানছেন না। এটা কে মানাবে আমি ঠিক বলতে পারি। আর আরেকটি ভোগান্তির কথা যেটি আমরা এই সংবাদের মধ্যে দেখতে পাচ্ছি যে বর্ষাকাল হওয়ায় এই নির্মাণ কাজ চলার ফলে পানি জমে যাওয়া, কাদা হয়ে যাওয়া, মানুষের চলাচল এই দুর্ভোগ এবং যানজট গত 6-7 মাস মানে বর্ষা ছাড়াও শরতে শীতে সব সময় মৌচাকের সামনে আমি মানে পুকুরের মতো পানি দেখেছি। এবং ওই এলাকায় অনেকগুলো স্কুল কলেজ, অবর্ণনীয় দুর্দশা হয় আপনার এই সকাল থেকে দুপুর পর্যন্ত। এবং আবার স্কুল ছুটি হলে যেমন সে রিক্সা যাত্রী, পায়ে হেঁটে যারা স্কুলে যান আসেন, এর প্রতি এরকম
মানে নির্মম অবজ্ঞা এই যারা নির্মাণ কাজ করছে, এটির কোনো ক্ষমা নাই আসলে, কিন্তু আমাদের দেশে এটার কোনো জবাবদিহিতা নেই। এইটির ব্যাপারে আমি মনে করব যে সংশ্লিষ্ট যারা এলজিআরডি বা আপনার ওয়ার্কস মিনিস্ট্রি বা সরকার, তাদের দায় দায়িত্ব তাদের দ্বারা এটা মানানো। তো আমরা এখানে একটি সংবাদ শিরোনাম আমাদের সামনে রয়েছে, এখনই নির্বাচনী প্রচারণার কথা ভাবছে না বিএনপি, এটি এখানে বলা হচ্ছে। আমরা এর মধ্যে দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগ সভাপতি, তিনি কয়েকটি জনসভা করেছেন যেখানে নৌকার পক্ষে ভোটও চেয়েছেন। এটা তো বলাই যায় যে 19 সালে নির্বাচন, সেই নির্বাচনের এক ধরনের প্রচার আবহ অন্তত আবহ এটা শুরু হয়ে গেছে। তবে আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে যতটুকু রাজনীতি বুঝি, আমি রাজনীতি না করলেও আমরা তো পর্যবেক্ষণ করি বা খবর দেখি, আমি যতটুকু বুঝি, আমি আগেও বোধহয় এখানে বলেছি যে বিএনপির উচিত এখন নির্বাচনের দিকে মনোনিবেশ করা, নির্বাচনের প্রস্তুতি নেওয়া। তারা নামতে চাচ্ছে না ঠিকই, আর এই কথা বললে হবে না যে প্রধানমন্ত্রী একতরফা নির্বাচনী প্রচার চালাচ্ছেন ইত্যাদি। তিনি কোনো প্রার্থীর পক্ষে বা এটা প্রচার চালাচ্ছেন না। তবে এটা ঠিক যে তিনি ক্ষমতায় আছেন, তিনি সকল সুযোগ সুবিধা সরকারের নিয়ে যেতে পারছেন এবং সেখানে পাশাপাশি দলের জনসভা করছেন এবং সেখানে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। এটা এক ধরনের নির্বাচনী প্রচার অবশ্যই, এবং এর সমকক্ষ বিরোধী দল এখনই হইতে পারে না কেমন, এবং বিরোধী দলের সেটা করা সম্ভব। আমি এই যে খবরটা পড়লেন, আমি জানি না তাদের রাজনৈতিক উইজডম কি বলে যে এখন তারা কি করবেন। তবে আমার মনে হয় যে তারা বলে যে আমাদের ঘরের মধ্যেও সভা করতে দিচ্ছে না বা আমাদের কোনো সভার দিচ্ছে না। তারা যদি এখন মফস্বলে 5টা বা 10টা জনসভার কর্মসূচি দেন এবং সেই সভায় গিয়ে বলেন যে আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দেন, কে বাধা দিচ্ছে? আমি জানি না, আমার নিজের রাজনৈতিক বুদ্ধিতে মানে কুলাচ্ছে না যে বিএনপি আসলে কোন রাজনৈতিক ধারায় কোন বুদ্ধিতে কি রাজনীতি করছে। একই রকম বিষয়ে আরেকটি শিরোনাম আমাদের, যেটি আমি প্রথমেই পড়েছিলাম, দৈনিক ইত্তেফাকের শিরোনাম, বিএনপি ভোটে এলে জোটে লড়বে আওয়ামী লীগ। মানে এটিও আরেক ধরনের। আমাদের তো গত দুটো নির্বাচনও জোটবদ্ধভাবেই হয়েছে, মানে পরে আমাদের সরকারও মহাজোট বলে বা এবং যে মানে আপনার মানে সমর্থনের যে ধারা বা যে সংখ্যাতত্ত্ব যদি বলেন, তো বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে ব্যবধান কম থাকে। সেইখানে তো নির্বাচনে আপনার জোটের একটা গুরুত্ব তৈরি হয় এবং মানে মাঝখানের যে যারা আগে থেকেই স্থির করে নেই যে তারা কোন দলের ভোটার, সেই অংশকে উইন ওভার করার উপরেই আপনার নির্বাচনের ফলাফলটা নির্ভর করে। কাজেই এরপরে যে জোটবদ্ধ নির্বাচন হবে, এটার মধ্যে খুব বিস্ময়কর কিছু নাই। একটি জনস্বার্থ সম্পর্কিত বিষয়ের সংবাদ শিরোনাম রয়েছে, মাত্রাতিরিক্ত বিকিরণ ছড়াচ্ছে মোবাইল টাওয়ার। এটি আদালতের একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সংবাদ শিরোনাম করা হয়েছে, যেখানে আমরা দেখি যে সংবাদের ভেতরে রয়েছে বিটিআরসিকে আদালত বলেছেন যে মাত্রা কমানোর ব্যবস্থা নিতে। কতখানি ক্ষতিকর মাত্রা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে নিয়মিত কোনো তথ্য নাই, নিয়মিত কোনো স্টাডি নাই, গবেষণা নাই। সেটা সরকারের তরফ থেকে মনিটর করে জনগণকে জানানো, সেটাও যেমন নাই, বেসরকারিও তেমন কোনো আপনার গবেষণা নজরদারি নাই যে এই বিকিরণের মাত্রাটা কতখানি অনুমোদনযোগ্য কিনা বা জনস্বাস্থ্যের পক্ষে কতখানি ক্ষতিকর। কিন্তু বিভিন্ন সময়ে এই ধরনের তথ্য আমরা দেখেছি, এর জন্য পাখি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বৃক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এই টেকনোলজি সব জায়গায় আছে, এই টেকনোলজি আপনার এটা প্রয়োজনও আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সেটা মাত্রার মধ্যে থাকা। এখন সবকিছুই তো আমাদের আদালতকে করতে হয় দেখি। হ্যাঁ, আমরা ফুটপাতে হাঁটতে পারবো কি পারবো না তা আদালতকে বলে দিতে হয় যে ফুটপাত জঞ্জাল মুক্ত রাখো পথচারীদের জন্য, কিন্তু তার প্রতি কেউ ভ্রুক্ষেপও করে না। অনেক বিষয়ে আদালতে যেতে হয়। এটিও নিশ্চয়ই আপনার কেউ না কেউ রিটের মাধ্যমে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে এবং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা আদালত বলেছে বলে নয়, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যেখানে অনেক কিছু নিয়ন্ত্রণহীন, এই টাওয়ারগুলোর বিকিরণের বিষয়টাও নিয়ন্ত্রণহীন বলে আমরা আশঙ্কা করি। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।